বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি লিজ ফাইন্যান্সের লেকচার 2 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা এখানে প্রথম যেটি প্রশ্ন আমাদের, ইজ লিজিং আ সোর্স অফ ফান্ডিং। প্রশ্নটার অর্থ হচ্ছে লিজ কি বা ইজারা কি তহবিলের উৎস। এইটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। সো এখানে আমাদের ভালোভাবে এটি জানতে হবে। আমি অলরেডি গত লেকচারে তোমাদেরকে কিন্তু বলেইছি ইজারা আসলে অর্থায়নের একটি উৎস। তো তার কিছু যুক্তি তর্ক এখানে আজকে এই প্রশ্নে আমাদের দাঁড় করাতে হবে। There are different opinion about lease as a source of finance. তার মানে হচ্ছে বিভিন্ন মতামত রয়েছে এই সোর্স অফ ফাইন্যান্সের ক্ষেত্রে যে ইজারা একটু অর্থায়ন। Some of them comment that lease is a source of finance. Some of them stand against this. We can analyze the matter of this discussion, the different types of lease. তার মানে আমাদেরকে কেউ আমাদের বলছে যেটি একটি অর্থায়নের উৎস, আবার কেউ এটার বিপরীত, অনেকেই আছে যে এটার বিপরীতে অবস্থান করছে। তো আমাদেরকে এটা জানতে হলে অনেকগুলা লিজের যে প্রকারভেদ রয়েছে সেগুলা কিন্তু আমরা অলরেডি জেনেছি। এখানে একটু সেগুলা আবার রিপিট করব। তো ফার্স্ট বলা হচ্ছে লিজ সেলস অ্যান্ড লিজ ব্যাক মেথড, যেটা আমরা শিখেছিলাম। এখানে সেলস অ্যান্ড লিজ ব্যাক মেথডে আমাদেরকে বলা ছিল যে কালেক্টস দ্য বিজনেস ফান্ড। এখানে সেলস অ্যান্ড লিজ ব্যাক মেথডে বিজনেস ফান্ড কালেক্ট করা হয়ে থাকে। কিভাবে? যেখানে আমরা বলেছিলাম যে আমি যখন সেলস করব তখন তারা ক্রয় করবে, ক্রয় করার পরে তাদের অর্থের চাহিদা সেটা মেটাবে এবং পরবর্তীতে সেটি আমাকে আবার ফেরত দিবে। তো এখানেও আমরা একটু দেখতে পাচ্ছি যে আমার কাছ থেকে ফিক্সড অ্যাসেটটা নিয়ে যাবে, তার মেশিনারি দরকার ছিল, সেই মেশিনারিটা ক্রয় করতে গেলে তার অর্থের প্রয়োজন হতো, সেটা আর হচ্ছে না। সুতরাং সেই অর্থের চাহিদাটা আমার এই ফিক্সড অ্যাসেটের মাধ্যমে পূরণ করে নিল। সো আমরা এটাকে বলতে পারি ইট ইজ এ সোর্স অফ ফাইন্যান্স। নেক্সট আমাদের হচ্ছে সেলিং দ্য অ্যাসেট অ্যান্ড ইনভেস্ট দ্য মানি। আমরা যে কোনো অ্যাসেটটাকে যদি আমরা গ্যাদার করতে পারি তাহলে সেটাকে সেলস করতে পারি, সেলস করে অর্থ ইনভেস্ট করতে পারি। সেটা আমাদের এই ইনভেস্ট না করে আমরা কি করছি, আমরা যে কোনো একটি অ্যাসেট ক্রয় করে সেটা আবার লিজ হিসাবে প্রদান করছি। In direct lease, it is difficult to manage fund in cash but fixed asset to capital in business. মানে অনেক সময় দেখা যাচ্ছে যে ইনডিরেক্টলি আমরা যদি ক্যাশ টাকা ম্যানেজ করতে যাই তাহলে অনেকগুলো ঝামেলার সৃষ্টি হয়। কি রকম ঝামেলার সৃষ্টি হয়? আমাদের ফাইন্যান্সিয়াল লিভারেজ রিস্কের সৃষ্টি হয়, ফাইন্যান্সিয়াল লিভারেজ নেস্ট হয়। ফাইন্যান্সিয়াল লিভারেজ বলতে বোঝাচ্ছি আমরা আমাদের লোন নিয়ে আসতে হয়, লোন নিয়ে এসে কোনো অ্যাসেট ক্রয় করতে হয়। একটি অ্যাসেটের দাম যদি 10 লক্ষ টাকা 50 লক্ষ টাকা হয় তাহলে সেক্ষেত্রে আমরা যদি সেটি পারচেজ করতে চাই আমাদেরকে লোন নিয়ে আসতে হবে। লোন নিয়ে আসলে আমাদের রিস্ক থাকবে। তো রিস্ক থাকলেও সেখান থেকে তো অর্থ সংগ্রহ করতে হবে, তাই না? সে অর্থ সংগ্রহ করতে গেলে তাহলে সেখান থেকে কিন্তু লোন নেওয়ার কারণে আমার ঝুঁকির সৃষ্টি হবে। সো বাট আমরা যদি অ্যাসেটটি ভাড়া নিয়ে আসি তাহলে ইনস্ট্যান্ট কিন্তু আমার সেই 50 লাখ টাকা লাগছে না, কিন্তু অ্যাসেটটা নিয়ে আমি আমার কার্যক্রম পরিচালনা করতে পারছি। দ্যাটস মিন ওই 50 লক্ষ টাকার যে প্রয়োজন রিকোয়ারমেন্টটা কিন্তু আমি ফুলফিল করতে পারছি। দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট লিজ ইজ আ সোর্স অফ ফাইন্যান্স। সুতরাং আমরা আলোচনা থেকে এটা বলতে পারি যে স্পষ্টভাবে বলতে পারি যে লিজ ইজ আ সোর্স অফ ফাইন্যান্স বা লিজ ইজ আ সোর্স অফ ফান্ডিং। ইটস দিস সাবজেক্ট ইজ নট কন্ট্রাডিক্ট, আর দ্যাট মিন্স আমরা এটার বিপরীতে যেতে পারি না। অবশ্যই আমরা বলতে পারি যে আমাদের লিজ হচ্ছে অর্থায়নের একটি উৎস। শিক্ষার্থীরা, আমরা এই ডেফিনিশন অফ ফাইন্যান্সিয়াল লিজের সংজ্ঞাটি একটু জানবো। এটি একটি ইম্পর্টেন্ট বিষয়। সো যদিও আমি একটু আগে আলোচনা করেছি বা আমাদের প্রিভিয়াস লেকচারে আমরা এটি নিয়ে আলোচনা করেছিলাম, তারপরেও এখানে আর একটু আলোচনা করব ডেফিনিশন অফ ফাইন্যান্সিয়াল লিজ। তো আমরা বলেছিলাম বা আমরা জানি যে লিজ দীর্ঘমেয়াদী অর্থাৎ লং টার্ম এবং
যেটা ক্যান্সেল করা যায় না সেটিকেই বলা হয় হচ্ছে কি ফাইন্যান্সিয়াল লিজ বা পরিচালন ইজারা। তো আমরা দেখো বোর্ডে লিখে দিয়েছি জেনারেলি লং টার্ম নন ক্যান্সেলেবল লিজ কন্ট্রাক্ট ইজ কল্ড ফাইন্যান্সিয়াল লিজ। তাহলে যে যে লিজগুলো আমাদের চুক্তিতে উল্লেখ থাকে যেটি দীর্ঘমেয়াদী এবং এটি নন ক্যান্সেলেবল, অর্থাৎ এটি একটি মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এটি ক্যান্সেল করা যায় না, সেই লিস্টটাকে বলা হয় ক্যান্সেল আমাদের ফাইন্যান্সিয়াল লিজ। দ্যাটস মিন financial lease cannot cancel anyone or cannot cancel this contract uh, until its until its period. প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা শিখব ডেফিনিশন অফ অপারেটিং লিজ। তাহলে অপারেটিং লিজটা হচ্ছে কি, যে শর্ট টার্ম ক্যান্সেলেবল লিজ, তার মানে হচ্ছে যেটার মেয়াদ স্বল্প সময়ের জন্য হবে এবং আমরা চাইলে এই স্বল্প মেয়াদের মধ্যে এটি আমরা ক্যান্সেল করতে পারি। তবে মনে রাখতে হবে পুরো লিজ সিস্টেমটাই কিন্তু একটি লং টার্ম। সো এখানে এই শর্ট টার্ম বললেও এই অপারেটিং লিজটার মেয়াদ কিন্তু মিনিমাম 5 বছর। তো 5 বছর পরে কিন্তু এটা ক্যান্সেল করা যাবে। এই জাতীয় অপারেটিং যে লিজগুলো আমরা নির্দিষ্ট মেয়াদ শেষ না হতেই তার ওনার এই কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারে, সেটি হচ্ছে আমাদের জন্য অপারেটিং লিজ। তো জেনারেলি শর্ট টার্ম ক্যান্সেলেবল লিজ ইজ নোন অ্যাজ অপারেটিং লিজ। অপারেটিং লিজ is such a contract that gives payment to the lessor for maximum 5 years for using these assets. তার মানে ম্যাক্সিমাম 5 বছরের বেশি সময়ের জন্য হতে হবে। তবে দেখা যাচ্ছে যে মেয়াদ আমরা কন্ট্রাক্ট করেছিলাম 10 বছর, 5 বছর পরে বললাম যে এটার মেয়াদ আমরা এই লিজটা কন্ট্রাক্টে ক্যান্সেল করতে চাই, তো ক্যান্সেল করতে পারবে। এটি হচ্ছে আমাদের অপারেটিং লিজ। তোমাদের যেটা কাজ হবে পড়ে নিতে হবে ফিচার্স অফ ফাইন্যান্সিয়াল লিজ এন্ড ফিচার্স অফ অপারেটিং লিজ, ডিফারেন্স বিটুইন ফাইন্যান্সিয়াল লিজ এন্ড অপারেটিং লিজ, এগুলা নিজেদেরকে পড়ে নিতে হবে। এখন আমরা দেখব কিভাবে লিজের অঙ্কগুলো আমরা করব, সেই সূত্রগুলো আজকের লেকচারে দিয়ে দিব। দেওয়ার পর নেক্সট লেকচার থেকে আমরা ম্যাথ শুরু করব। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন দেখব হচ্ছে কিভাবে লিজ পেমেন্টের অঙ্ক করা যায়। তার আগেই তোমাদেরকে বলবো আমাদের এখানে লিজ পেমেন্টের ক্ষেত্রে, লিজ অপশনের ক্ষেত্রে আমাদের এখানে দুই পার্টে অঙ্ক করতে হয়। একটি হচ্ছে অর্থাৎ ডিসিশন নিতে হয়। কিরকম, আমাদের হাতে যেহেতু অপশন থাকে, আমরা মনে করো যে কোথাও থেকে অর্থ সংগ্রহ, কোনো মেশিনারি বা কোনো ফিক্সড অ্যাসেট আমাদের প্রয়োজন, তো সেক্ষেত্রে আমরা দুই ভাবে এটা এই প্রয়োজনটা মেটাতে পারি। এক, কোনো উৎস থেকে লোন গ্রহণ করে সেটা পারচেজ করতে পারি বা বাই করতে পারি, অথবা আমরা লিজ নিয়ে আসতে পারি। এই দুই ভাবে কিন্তু আমরা আমাদের এই প্রয়োজনটা মেটাতে পারি। সো এই দুইটার পদ্ধতিতে থেকে কোন পদ্ধতিটা আমাদের জন্য গ্রহণ করা ভালো সেটি আমরা এই চ্যাপ্টারের অঙ্ক শিখব এবং সেই সিদ্ধান্ত নেওয়াটা আমরা শিখব। তো এখানে দুইটা পার্ট বলেছি, একটি হচ্ছে আমাদের বরোইং এন্ড বাইং, অর্থাৎ ধার করে আমরা কিনে নিব, আরেকটি হচ্ছে আমাদের লিজ অপশন। তো প্রথমে আমি, তোমরা বোর্ডে কিছু ফর্মুলা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বরোইং এন্ড বাইং অপশনের ক্ষেত্রে। এখানে ইনস্টলমেন্ট, তবে বলে রাখি ইনস্টলমেন্টের সূত্রটা কিন্তু আমাদের দুইটা ক্ষেত্রেই হতে পারে। যদি ইনস্টলমেন্ট দেওয়া না থাকে বরোইং অপশনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে আমাদের কি লিজ অপশন। কোনটির ক্ষেত্রেই যদি আমাদের ইনস্টলমেন্ট দেওয়া না থাকে তাহলে এই সূত্র দিয়ে আমাদের কিন্তু ইনস্টলমেন্ট বের করে নিতে হয়। তো প্রথম সূত্রটি হচ্ছে ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট। এই সূত্রটি তোমরা টাইম ভ্যালু অফ মানিতে শিখেছো। PV ইকুয়াল A into 1 minus 1 by 1 plus k power n।
হ্যাঁ, কে পাওয়ার এন। এই সূত্রটি হচ্ছে ইন্ড অফ দ্য ইয়ার হলে ইন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে হলে আমরা এই সূত্রটি লিখব। 2 নাম্বার লিখব হচ্ছে বছরের শুরুতে হলে ইনস্টলমেন্ট বের করবে এই দুটো সূত্র দিয়ে, অর্থাৎ এর মান বের করব। তার মানে কি কিসের ইনস্টলমেন্ট? আমি যদি কোনো জায়গা থেকে লোন নিয়ে আসি তাহলে সেই লোনের অর্থ তো আমাকে পরিশোধ করতে হবে। কত টাকা নির্দিষ্ট সময় শেষে বা বছরে আমাকে পরিশোধ করতে হবে, সেই ইনস্টলমেন্ট বের করতে হবে। আবার লিজের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, লিজ যদি নিয়ে আসি তাহলে আমাকে কত টাকা ভাড়া দিতে হবে, রেন্ট দিতে হবে, সেই রেন্টটা আমরা কত কিস্তি দিতে হবে, প্রতি কিস্তিতে কত টাকা দিতে হবে রেন্ট, সেটা আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে এই দুটি সূত্র আমরা কিন্তু দুইটা অপশনের ক্ষেত্রেই ব্যবহার করব। 2 নাম্বার ডেপ্রিসিয়েশন বের করতে হবে আমাদের। এটি শুধু বরোইং এন্ড বাই অপশনের ক্ষেত্রে টোটাল কস্ট মাইনাস সার্ভিস ভ্যালু ডিভাইড বাই ইউজফুল লাইফ। এই সূত্রটি কিন্তু স্ট্রেট লাইন মেথডে, সরল রৈখিক পদ্ধতিতে। যদি আমাদের আবার বলে যে না তোমাদের ডেপ্রিসিয়েশনের যে পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে তোমার আরো পদ্ধতি যেটা তবে পপুলার পদ্ধতি, স্ট্রেট লাইন মেথড, ডিক্লাইন মেথড, ডাবল ডিক্লাইন মেথড, তারপরে রয়েছে আমাদের সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। তো সেগুলো যদি বলে তখন কিন্তু আবার ডেপ্রিসিয়েশনের সূত্র এটি না, অন্য সূত্র ইউজ করতে হবে। তবে কিছু বলা না থাকলে প্রশ্নের মধ্যে, তাহলে আমাদের স্ট্রেট লাইন ব্যবহার করতে হয়, স্ট্রেট লাইন মেথড। সো স্ট্রেট লাইন মেথডের সূত্র হচ্ছে টোটাল কস্ট মাইনাস সার্ভিস ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। নেক্সট হচ্ছে ট্যাক্স রেট লাগবে আমাদের। প্রশ্নের মধ্যে অনেক সময় আমাদের অঙ্ক করতে গেলে কস্ট অফ ক্যাপিটাল লাগবে বা ডিসকাউন্ট ফ্যাক্টর লাগবে, অর্থাৎ পিভি ফ্যাক্টর লাগবে। তো এই কস্ট অফ ক্যাপিটালকে আমরা পিভি ফ্যাক্টর ধরবো। যদি অনেক সময় কস্ট অফ ক্যাপিটাল প্রশ্নে দেওয়া নাই, পিভি ফ্যাক্টর দেওয়া নাই, ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া নাই, সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটকে আমাদের কি করতে হবে, কস্ট অফ ক্যাপিটাল হিসাবে তৈরি করে নিতে হবে। তো যাই হোক, এখানে কেডি বের করতে গেলে আফটার ট্যাক্স বের করতে হবে। তাহলে আফটার ট্যাক্স কস্ট অফ ক্যাপিটাল ইকুয়াল কেডি ইকুয়াল কেআই ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট। এখানে একটু বলে রাখি, এই কেআই যদি আমাদের কস্ট অফ ক্যাপিটাল দেওয়া না থাকে তাহলে এই কেআইটা হবে ইন্টারেস্ট রেট, মনে রাখতে হবে। তারপর আমাদের একটা লোন অ্যামortization শিডিউল নির্ণয় করতে হবে, অর্থাৎ আমি যে লোনটা পরিশোধ করব সেখান থেকে আমার কত টাকা করে পরিশোধ করব। কিন্তু এই চার্টে 4 নম্বর চার্টের মূল উদ্দেশ্য হচ্ছে ইন্টারেস্টটা বের করা। তার মানে আমাদের 4 নম্বর চার্টের মূল উদ্দেশ্য কি, ইন্টারেস্টটা বের করা। এখানে প্রথমে আমরা ইয়ার লিখব, লোন এট বিগিনিং লিখব, তারপর হচ্ছে ইনস্টলমেন্ট, তারপর হচ্ছে ইন্টারেস্ট, নেক্সট হচ্ছে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট, লোন এট দ্য এন্ড। এরপর হচ্ছে আমরা টোটাল পেমেন্ট ইকুয়াল ইনস্টলমেন্ট প্লাস মেইনটেনেন্স কস্ট যদি থাকে সেটা আমরা যোগ করলে টোটাল পেমেন্ট পেয়ে যাব। এইগুলা কিন্তু আমাদের ওয়ার্কিংস, আমাদের মূল কাজ যেটা সেটা এখন আমি দেখাবো। ফাইনালি আমাদের কিন্তু নির্ণয় করতে হবে ক্যালকুলেশন অফ পিভি of borrowing and buy option। এটির জন্য আমাদের একটি টেবিল লাগবে, সেখানে সর্বোচ্চ 10টা ঘর হতে পারে, 10টা কলাম আমাদের লাগতে পারে, সেটা আমরা একটু দেখাচ্ছি। তাহলে প্রথমটা হবে আমাদের ইয়ার, এক নাম্বার কলাম বছর, দ্বিতীয়টা হচ্ছে আমাদের টোটাল পেমেন্ট, নাম্বার 3 আমাদের যদি ডেপ্রিসিয়েশন, আমরা ডেপ্রিসিয়েশন যেটা বের করব এখানে সেটা লিখব। নাম্বার 4 কলামে লিখব হচ্ছে আমরা ইন্টারেস্ট, 5 এ লিখব মেইনটেনেন্স কস্ট,
অনেক সময় মেইনটেনেন্স কস্ট থাকে না, সেক্ষেত্রে আমরা এই মেইনটেনেন্স কস্টের ঘরটা করব না। আচ্ছা, তারপরে আসি আমরা নাম্বার 6, এটা হচ্ছে আমাদের টোটাল ট্যাক্সেবল কস্ট। টোটাল ট্যাক্সেবল কস্ট এটি আমরা পাবো হচ্ছে 3 4 5 যোগ করলে 3 4 প্লাস 5 যোগ করলে পাবো কি টোটাল ট্যাক্সেবল কস্ট, মানে এই যে কস্ট গুলোর উপর ট্যাক্স দিতে হয় সেটা হচ্ছে টোটাল ট্যাক্সেবল কস্ট। তারপরে হচ্ছে আমাদের ট্যাক্স বের করতে হবে 7 নম্বরে ট্যাক্স। আর যেহেতু এটি কস্ট, কস্টের উপর কিন্তু ট্যাক্স ছাড় পাওয়া যায়, সো এটাকে আমরা লিখবো শিল্ড। শিল্ড মানে হচ্ছে কর রেয়াত বা ট্যাক্স শিল্ড মানে হচ্ছে কর রেয়াত বা ছাড়। এটি পাবো হচ্ছে আমরা এই যে 6 নম্বরের উপর ট্যাক্স রেট যা আমরা দেওয়া আছে আমাদের সেটি কাটতে হবে ট্যাক্স রেট। 8 নাম্বার হচ্ছে আমাদের সিএফএটি ক্যাশ ফ্লো আফটার, দুঃখিত, সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আমরা পাবো কিভাবে, এইচ ইকুয়াল আমাদের এই যে 2 থেকে টোটাল পেমেন্ট থেকে ট্যাক্স শিট মাইনাস করব, তাহলে 2 মাইনাস 7, 9 হচ্ছে আমাদের পিভি ফ্যাক্টর। পিভি ফ্যাক্টর বা ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা জানি। তারপর হচ্ছে আমাদের লাস্ট পিভি। এই পিভি আমরা পাবো 9 8 এবং 9 গুণ করলে 10, 8 into 9 হচ্ছে পিভি। এটা করলে আমরা অঙ্ক আমাদের বরোইং এন্ড বাই অপশনের অঙ্কটা কমপ্লিট হবে। এরপরে আমরা দেখাবো লিজ অপশনের ক্ষেত্রে। লিজ অপশনের ক্ষেত্রে আমরা কিভাবে ম্যাথ ক্যালকুলেশন করব, এখানে প্রথম কাজ হবে আমাদের ওই যে ইনস্টলমেন্ট বের করা ওই সূত্র, সো এখানে আর লিখছি না, ইনস্টলমেন্ট আমাদের লাগবে। তারপর হচ্ছে আমাদের এখানে এই ডিসকাউন্ট ফ্যাক্টর বা আফটার ট্যাক্স কস্ট অফ ক্যাপিটাল, এটাই হয়ে যাবে আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর, পিভি ফ্যাক্টর বা আফটার ট্যাক্স কস্ট অফ ক্যাপিটাল, ওটাও আমাদের এখানে লাগবে। বাট নতুন যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে টোটাল নেট ইনস্টলমেন্ট। নেট ইনস্টলমেন্ট প্রশ্নে যদি আমাদের ইনস্টলমেন্ট থাকে তো ভালো, না থাকলে আমরা ওই সূত্র দিয়ে বের করে নিব। এখানে লিখবো হচ্ছে ইনস্টলমেন্ট মাইনাস এমএম কস্ট বলি আমরা, তো মেইনটেনেন্স কস্ট, মেইনটেনেন্স কস্ট সংক্ষেপে এমএম কস্ট বলি। এখন এই মেইনটেনেন্স কস্ট কার হতে হবে, বিয়ার বাই লিজার, বিয়ার বাই লিজার, অর্থাৎ লিজার যদি বহন করে তখন ইনস্টলমেন্টটাকে মাইনাস করতে হবে, বাট বিয়ার লিজার যদি এই কস্টটা বহন না করে তখন কিন্তু আমাদের এখান থেকে মাইনাস করতে হবে না। এই জিনিসটা আবার বলছি, আমরা মেইনটেনেন্স কস্টের কথা আমরা শিখেছি। মেইনটেনেন্স কস্ট লিজ যে লিজার সে বহন করতে পারে অথবা যে লিজি সে বহন করতে পারে। লিজার হচ্ছে ওনার অফ দ্য অ্যাসেট, যে অ্যাসেটের মালিক, আর লিজি হচ্ছে যে লিজটা গ্রহণ করেছে। তার মানে আমরা যদি বাংলায় বলি লিজার হচ্ছে দাতা, ইজারা দাতা, আর লিজি হচ্ছে ইজারা গ্রহীতা। তো লিজার হচ্ছে দাতা, দাতা যদি আমার মেইনটেনেন্স কস্ট বহন করে সেক্ষেত্রে আমাদেরকে ইনস্টলমেন্ট থেকে মেইনটেনেন্স কস্টটা বাদ দিয়ে নেট ইনস্টলমেন্ট বের করতে হবে। আমাদের এখানে 2 নাম্বার হচ্ছে 2 নাম্বার বা ক্যালকুলেশন অফ PV of lease option।
these option এখানে আমাদের ছক আঁকতে হবে প্রথমে থাকবে ইয়ার নাম্বার 1 তারপরে থাকবে হচ্ছে নিট ইনস্টলমেন্ট নেক্সট আমাদের থাকবে হচ্ছে ট্যাক্স নেক্সট আমাদের থাকবে ট্যাক্স তাহলে ট্যাক্স শিল্ড 3 নাম্বার ট্যাক্স শিল্ড তো এটা পাবো আমরা 2 ইনটু ট্যাক্স রেট তারপর হচ্ছে 4 নাম্বার 4 এ আমরা পাবো সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স তো 2 থেকে যদি আমরা 3 অর্থাৎ ইনস্টলমেন্ট থেকে ট্যাক্স মাইনাস করলে সিএফএটি পাবো তারপরে আমাদের নাম্বার 5 পিভি ফ্যাক্টর বা কস্ট অফ ক্যাপিটাল আফটার ট্যাক্স কস্ট অফ ক্যাপিটাল নেক্সট আমরা পেয়ে যাব হচ্ছে 6 ইকুয়াল 4 ইনটু 5 এটা হচ্ছে পিভি তাহলে এখানে আমরা পিভি পেয়ে যাব যতগুলা বছর থাকবে সবগুলার ক্যালকুলেশন করে একটা পিভি পাবো এখানে পিভি পাবো দুইটা পিভির মধ্যে যেহেতু আমরা একটা কস্টের ক্যালকুলেশন করলাম তো কস্ট যেটা কম হবে সেটি আমাদের জন্য ভালো অর্থাৎ এই সেখান থেকে আমরা অর্থ সংগ্রহ করে বা লিজ নিয়ে আমরা কি করব আমাদের অর্থের চাহিদাটা মেটাবো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আশা করি তোমরা আজকের এই লেকচারটি বুঝতে পেরেছো আজকে এই লেকচারটি কিন্তু বেশ ইম্পর্টেন্ট ছিল এখানে আমরা কিছু থিওরি আলোচনা করেছি তারপরে আমরা কিভাবে লিজ এই চ্যাপ্টারের আমরা কি অঙ্কগুলো কিভাবে সলভ করব সেটার সূত্রগুলো আমরা দিয়েছি তো সূত্রগুলো তোমরা সুন্দর করে লিখে নিবে খাতায় লিখে নেওয়ার পরে বাসায় আরো স্টাডি করবে একটু লিখবে আমরা যেটা বলি সূত্র আমাদের ফাইন্যান্সের যে সূত্রগুলো বুঝতে হবে বোঝার পরে খাতায় আমার সাজেস্ট হলো খাতায় মিনিমাম 3 বার তোমাকে লিখতে হবে 3 বার লিখলে দেখবে তোমার মেমোরিতে চলে আসবে এরপরে গিয়ে যখন আমরা ম্যাথ করব আর সূত্রগুলো অ্যাপ্লাই করব বুঝে বুঝে তখন দেখবে যে এটা তোমার মেমোরাইজ হয়ে যাবে অটোমেটিক্যালি সো এটা নিয়ে তোমাকে অনেকে টেনশন করে যে আমাদের এত সূত্র কিভাবে মনে রাখবো স্যার বুঝতেছি না অনেক সমস্যা এই সেই ইত্যাদি ইত্যাদি এত কিছু কথা বলা লাগবে না আমি যে থিওরিটা অ্যাপ্লাই করেছি আবার বলছি সূত্রগুলা খাতায় 3 বার লিখতে হবে এবং একটু মেমোরাইজ করার চেষ্টা করবা বোঝার চেষ্টা করবা তারপর আমরা বাইরে বাই যখন অঙ্ক করব দেখবে তোমার জন্য অঙ্কটা খুবই ইজি হয়ে যাবে এবং সূত্রগুলো তোমার ব্রেইনে ক্যাচ করবে মনে রাখবে সো প্রিয় শিক্ষার্থীরা আজকে আর নয় অনেক লেকচার দিয়ে ফেলেছি তো তোমাদেরও ধৈর্যের একটা ব্যাপার রয়েছে এখন বিদায়ের পালা তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ